হ্যালো বন্ধুরা, ফ্রিল্যান্সার শামিম চ্যানেলের পক্ষ থেকে আমি আছি শামিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML পার্ট 5। অর্থাৎ দেখতে দেখতে আমরা অলরেডি 4টা পর্ব কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে 5 নম্বর পর্ব। এই পর্বে আপনারা জানতে পারবেন HTML স্টাইল সম্পর্কে, অর্থাৎ কিভাবে আপনি HTML এর ভিতরে ইনলাইন স্টাইল ব্যবহার করবেন, অর্থাৎ CSS ব্যবহার করবেন, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর যদি এখন আপনি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লেলিস্টে এসে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন, অর্থাৎ HTML বাংলা টিউটোরিয়াল বিগিনার। আপনি এই ভিডিওগুলো দেখবেন, তারপরে আপনি এই ভিডিওটা স্টার্ট করবেন, বিকজ আপনি এই ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন না যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে স্টাইল সম্পর্কে। HTML স্টাইলটা মূলত কী কাজ করে? আপনি যখন HTML ট্যাগ লিখবেন, ট্যাগের মাঝখানে যেটাই লিখবেন সেটা আপনার ব্রাউজারে শো করবে, এটা আমরা অলরেডি জানি। কিন্তু সেই ব্রাউজারে আপনি সাপোজ লিখেছেন হ্যালো আই অ্যাম শামিম, এই লেখাটার স্টাইল দেওয়ার জন্য আপনাকে ইনলাইন CSS ব্যবহার করতে হবে স্টাইলের ভেতরে। তো দেখা যাচ্ছে আই অ্যাম শামিম লেখা আছে, তো ওই লেখাটার আপনি কালার চেঞ্জ করবেন, তারপরে লেখাটার ফন্ট সাইজ ছোটো করবেন, লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করবেন। মূলত এই হচ্ছে বিষয় স্টাইলের, অর্থাৎ ইনলাইন CSS। আমরা নোটপ্যাডে যাই, এখানে আমরা অলরেডি এই পর্যন্ত ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব কিভাবে স্টাইল মানে ইফেক্ট আনবেন এখানে আপনি আপনার কোডিংয়ের ভেতরে। সাপোজ আমরা এখানে লিখি একটা H2 নেই। আর একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা যে এখানে কোডিংগুলো করি, সাপোজ দেখেন আমি এখানে H2 নিলাম এবং এখানে H2টাকে শেষ করে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে এত কোডিং যদি আমাদের একবারে করতে হয় তাহলে তো অনেক সময় লেগে যাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে। আসলে এই কোডিংগুলো করার জন্য অনেক শর্টকাট ওয়ে আছে, বাট আমি শর্টকাট ওয়েটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি না, এই জন্য বিকজ যাতে আপনারা শর্টকাটটাই আগে থেকে না বোঝেন। আর যদি আমি শর্টকাট ওইটা এখানে দেখাই তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে আসলে এগুলো আসছে কোথা থেকে। আমি যে এখানে H2 শুরু করলাম এবং H2 শেষ করলাম, এটা কিন্তু আমি জাস্ট H2 লেখার পরে এখানে একবারে কমপ্লিট করতে পারতাম। আমি শর্টকাট ওইটা দেখাচ্ছি না আপনাদের এই জন্য, কারণ আপনারা যাতে এই শর্টকাট ওইটাই প্রথম থেকে না শেখেন। আপনারা আমি জাস্ট সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে আপনারা সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাবেন। এবং যখন আপনারা একটু এক্সপার্ট হয়ে যাবেন, বা আমি যখন মনে করবো যে আপনারা এখন এগুলো বুঝতে পারছেন, তখন আমি শর্টকাট ওইটা দেখাবো যে আপনারা এইখানে এই কাজটা করলে কিবোর্ডের এইখান থেকে এখানে ক্লিক দিলে আপনি এটা পেয়ে যাবেন। মূলত এই হচ্ছে বিষয়। আমি এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। আপনারা জাস্ট এতটুকু শিখতে থাকেন যে HTML ট্যাগগুলো কীভাবে লিখতে হয়, এর ভেতরে অ্যাট্রিবিউটসগুলো কীভাবে লিখতে হয়। তো আমি জাস্ট এতটুকুই দেখাচ্ছি আপনাদের। সাপোজ এর মাঝখানে আমি লিখছি দিস ইজ এ হেডিং, HEADING, হেডিং লিখে দিলাম এবং এটাকে আমরা জাস্ট ফাইল থেকে সেভ দিতে পারি অথবা Ctrl+S দিয়ে আমরা সেভ দিতে পারি। Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন এটাকে রান করব ফায়ারফক্স দিয়ে। রান করলে কি হয় দেখেন, এখানে লেখা আসবে দিস ইজ এ হেডিং। এখন এই লেখাটার আমরা ফন্ট সাইজ ছোটো করতে পারি, ফন্ট কালার দিতে পারি। কিভাবে দিব? তার জন্য আমরা জানি অলরেডি যে ট্যাগের ভেতরে আপনার অ্যাট্রিবিউটস লেখা যায়, অর্থাৎ ট্যাগের ভেতরে স্টাইল লেখা যায়, এটাও আমরা জানি। এইখানে আমরা লিখবো হচ্ছে STYLA এবং ইজিক্যাল টু ডাবল কোটেশনের মাঝখানে এখন আমরা যেটাই করব সেটাই আমাদের এই লেখার উপর ইফেক্ট আনবে। সাপোজ মনে করেন যে আমরা এই লেখার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য এই স্টাইলের ভেতরে দুইটা বিষয় থাকে। প্রথম হচ্ছে একটা প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আপনি যেটা প্রপার্টি দিবেন সেই প্রপার্টির যে ভ্যালু হবে সেটা আপনাকে সেখানে দিতে হবে। সাপোজ আপনি এখানে লিখবেন COLOR কালার। এই কালারের ভ্যালু কি হবে সেটা লেখার জন্য একটা ইস্টু দিতে হবে এবং এই কালারের ভ্যালুটা কি হবে, মনে করেন যে কালারটা হচ্ছে একটা প্রপার্টি এবং কালারের ভ্যালু হচ্ছে RED, রেড। এইটি হচ্ছে প্রপার্টি আর এইটি হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই স্টাইলের ভেতরে ইনলাইন CSS করার ক্ষেত্রে স্টাইলের ভেতরে কি কি থাকে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি আমরা দিলাম কালার এবং ভ্যালু দিলাম রেড। এখন যদি আমরা Ctrl+S দিয়ে সেভ দিই তাহলে এইখানে এসে রিলোড করি, দেখেন কি হয়, লেখার কালারটা কিন্তু রেড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে রেড না দিয়ে এখানে টমেটো কালার দিই তাহলে কি হয় দেখেন, টমেটো দিয়ে Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে লেখার কালারটা টমেটো কালার হয়ে গিয়েছে, একটু চেঞ্জ এসেছে। যদি আমরা এখানে ব্লু দিয়ে দিই তাহলে কি হয় দেখেন, BLUE, তারপর Ctrl+S সেভ দিয়ে দিলাম এবং এইখান থেকে রিলোড দিয়ে দেখেন ব্লু হয়ে গিয়েছে। মূলত কালারটা এইভাবেই কাজ করে। এখন যদি আপনি চান যে এই স্টাইলের ভেতরেই স্টাইল যে অ্যাট্রিবিউটটা আছে এর ভেতরেই আপনি আরও অনেকগুলো প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করবেন, তার জন্য আপনাকে এরপরে একটা কোলন দিতে হবে।
সেমিকোলন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এইখানে আবার একটা প্রপার্টি, আবার একটা ভ্যালু দিতে হবে। সাপোজ এইখানে আমরা দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, তার জন্য আমরা এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লেখার পরে এই ব্যাকগ্রাউন্ড লেখার পর আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি এবং তার ভ্যালু দেওয়ার জন্য একটা স্টু দিতে হবে। তার ভ্যালু হচ্ছে রেড, RED, রেড। এখন এই রেডটা দিয়ে দিলাম, এবার কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা রিলোড করলে দেখবেন যে এই লেখার একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, যেটা হচ্ছে রেড। দেখেন একটা লেখার ব্যাকগ্রাউন্ড এসেছে রেড। মূলত স্টাইলটা এইভাবেই কাজ করে। আর আমরা এখানে দেখি আরও কিছু বিষয় আছে, আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এখানে স্টাইল অ্যাট্রিবিউটস, আমরা আগেই জানি যে স্টাইল একটা অ্যাট্রিবিউটস, তার ভেতরে প্রপার্টি থাকে এবং ভ্যালু থাকে, এটা আমরা অলরেডি দেখেছি। এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা এই মুহূর্তে দেখলাম। সাপোজ মনে করেন যে আপনি বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, আমরা এইখানে শুধু লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমি চাচ্ছি পুরো বডিতেই ব্যাকগ্রাউন্ড হবে। তার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করেছি, এটাকে এখানে দিব না, এটা এখানে না দিয়ে আমরা যে বডিতে ব্যাকগ্রাউন্ড দিতে আসছি, বডিতে অবশ্যই স্টাইল লিখতে হবে, STYLE, স্টাইল দিয়ে ইজিক্যাল টু ডাবল কোটেশন, তার মাঝখানে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে দিলাম এবং তার ভ্যালু দিব হচ্ছে গ্রিন, সাপোজ গ্রিন দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন দেখবেন যে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালার এসে যাবে। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার এসে গিয়েছে। মূলত ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই কাজ করে। এখানে আরও কিছু বিষয় আছে, আমরা একটু দেখি। এখানে আমরা নিচে যাই, দেখেন এখানে কালার, আমরা কালারটা অলরেডি দেখে ফেলেছি। কালারটা হচ্ছে একটা প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে ব্লু। কালারটা একটা প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে রেড। এই হচ্ছে বিষয়। এখানে ফন্ট ফ্যামিলির বিষয়টা হচ্ছে আপনার ফন্টের ফ্যামিলি কি হবে। ফন্ট ফ্যামিলি এখানে অনেক কিছু হতে পারে। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি, সেখানে দেখা যাচ্ছে কোনো ফটো এডিটর বা ফটোশপ ওপেন করার পরে আমরা ফন্টের ফ্যামিলিটা ওখান থেকে চেঞ্জ করতে পারি। সাপোজ দেখা যাচ্ছে যে এরিয়াল থাকে, তারপর হচ্ছে আরও অনেক কিছু থাকে, যেমন আমরা বাংলা ফন্ট ব্যবহার করার জন্য সুতনো MG ব্যবহার করে থাকি। এই হচ্ছে মূলত ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি নিয়ে আমরা যখন CSS শিখবো, তখন সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পারবো। আর আমরা একটু নিচে যাই, ফন্ট সাইজটা মূলত কী কাজ করে। সাপোজ আমরা এখানে ফন্ট সাইজের ইফেক্ট দিব, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড থেকে এটা উঠিয়ে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। এখানে সাপোজ আমরা কি দিব, ফন্টের কালার দিয়েছি, কালার এবং তার ভ্যালু দিয়েছি। এখন এরপরে আমরা দিব হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট তারপর সাইজ লিখে দিব। তারপর এটাকে আমাদের কোলন দেওয়ার পরে, অর্থাৎ একটা স্টু দেওয়ার পরে এরপরে আমরা লিখবো হচ্ছে সাপোজ 10 পিক্সেল। অর্থাৎ এই যে আমরা লিখেছি দিস ইজ এ হেডিং, এটার ফন্ট সাইজ হবে 10 পিক্সেল, আমরা এখানে লিখে দিলাম। এবার যদি কন্ট্রোল S দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, এখানে এটার ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়, ফন্ট সাইজ দিয়ে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমরা জাস্ট এতটুকু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে স্টাইল অ্যাট্রিবিউটসের ভেতরে আপনি এইভাবে এই প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারেন। এরপরে যদি আপনি আরও ব্যবহার করতে চান এখানে প্রপার্টি ভ্যালু, তাহলে অবশ্যই একটা কোলন দিবেন, তারপর আবার শুরু করবেন সেম একই প্রসেস অবলম্বন করে। মূলত এই হচ্ছে বিষয়। আর আমরা দেখাচ্ছি এই জন্য যে স্টাইলটা যে ইনলাইন CSS করা যায় HTML এর ভেতরে, এই জন্য জাস্ট আপনাদের দেখাচ্ছি। তাছাড়া আমরা CSS যখন শিখবো তখন এগুলো নিয়ে সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাব। আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে HTML এর ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা CSS লিখতে পারি, জাস্ট এতটুকু, এর থেকে বেশি কিছু না। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপরে আর তেমন কিছু নেই, আমরা যেটা দেখালাম সেটা এখানে যারা এক্সপ্লেন করছে, তো আমরা আর তেমন কিছু দেখবো না। এখানে আমরা ফরম্যাটিং বিষয়টা একটু দেখি, ফরম্যাটিংটা কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল এখানে অনেকগুলো ট্যাগ আছে, দেখেন বি ট্যাগ অর্থাৎ বোল্ড করার জন্য, এটা আমরা অলরেডি জানি, বিকজ আমরা বিগত টিউটোরিয়ালে দেখেছি। স্ট্রং ট্যাগটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। এখানে আই ট্যাগ আছে, আই ট্যাগটা কী করে আমরা একটু দেখাই আপনাদের। সাপোজ এইখানে আমরা আই ট্যাগ লিখবো, ট্যাগটাকে অবশ্যই শুরু করতে হবে এবং ট্যাগটাকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। জাস্ট আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি, শেষ করার জন্য অবশ্যই এইভাবে শেষ করতে হবে। এখন এর মাঝখানে আমরা লিখবো হচ্ছে ফ্রিল্যান্সার শামিম। তো ফ্রিল্যান্সার শামিম এখানে লিখে দিচ্ছি, দেখেন ফ্রিল্যান্সার শামিম লিখেছি। এখন যদি এটাকে সেভ দিই আমরা এবং এখানে রিলোড করি, তাহলে দেখবেন যে আমাদের লেখাটা একটু একটু বাঁকা হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ইটালিক বলতে পারেন আপনি। আয় দ্বারা বোঝানো হচ্ছে ইটালিক টেক্সট। আমরা এখানে রিলোড করি, দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে, এটা হচ্ছে ইটালিক টেক্সট। এরপরে কি আছে, এরপর হচ্ছে ইএম দিয়ে আপনি লেখাটা আরও সুন্দর করতে পারবেন একটু। আমি যদি এখানে আয়ের জায়গায় EM দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, EM দিলাম এবং এখানে অবশ্যই EMটাকে শেষ করে দিই, তাহলে কি হয় দেখেন, এখানে রিলোড করি,
জাস্ট এখানে এসে রিলোড করবে, দেখেন কোনো পরিবর্তন হবে না। ইএম এর ক্ষেত্রে জাস্ট আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি ইএমটা ব্যবহার করে আপনার লেখাটা সুন্দর করতে পারেন। এটা হচ্ছে আই ট্যাগের মতোই কাজ করে, দেখেন কোনো পরিবর্তন হয়নি। এটাও একটা সৌন্দর্য এনে দিবে আপনার লেখায়। এরপরে কি আছে, সরি, এখানে স্মল ট্যাগ আছে, মার্ক ট্যাগ আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ডেল আছে, ডেলটা মূলত ডিলিট করার জন্য কাজে লাগে। সাপোজ মনে করেন যে এইখানে আমরা এটাকে কপি করি Ctrl+C এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, এখানে একটা বিআর দিয়ে দিই। বিআর মানে একটা লাইন ব্রেক দিবে, এটা আমরা অলরেডি জানি। তো বিআর দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ইএম ট্যাগের জায়গায় আমরা সাপোজ এখানে ডিইএল ব্যবহার করবো, অর্থাৎ ডিলেট। ডিইএল দ্বারা ডিলেট বোঝানো হয়। আমরা এখানে অবশ্যই ডিলেটটাকে শেষ করে দিব অ্যান্ড Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিব। এবং এখানে রিলোড করলে আপনি দেখবেন যে আমার এই নামটা এখান থেকে কেটে যাবে, অর্থাৎ মাঝখান থেকে কেটে যাবে। এই হচ্ছে মূলত ডিলেটের কাজ, অর্থাৎ ডিইএল ট্যাগ দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। দেখা যাচ্ছে কোনো টেক্সট আপনি লিখেছেন, পুরো টেক্সটের ভিতরে কিছু কিছু জায়গায় আপনি কিছু কিছু টেক্সট কেটে দিবেন, তো আপনি ডিইএল ট্যাগটা ব্যবহার করে কেটে দিতে পারবেন। তারপর কি আছে, এখানে আইএনএস আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। সাব এবং সাব এই দুইটা মাঝে মাঝে লাগে। দেখা যাচ্ছে আমরা এখানে লিখি, সাপোজ এগুলো আমরা কেটে দিই। এগুলো কেটে দেওয়ার পরে আমরা এখানে সাবটাকে শুরু করব, SUB সাবটা শুরু করলাম এবং অবশ্যই সাবটাকে শেষ করে দিব, SUB। এই সাব ট্যাগটা কী কাজ করে সেটা আমরা একটু পরে বলছি, বা আমরা এখানে লিখলে আপনি বুঝতে পারবেন। সাপোজ আমরা এখানে লিখলাম H2O। H2Oটাকে আমরা এখানে একটা পি ট্যাগের ভিতরে রেখে দেখি। ফার্স্টে আমরা এখান থেকে পি ট্যাগের ভিতরে রাখবো, জাস্ট এখানে পিটাকে শেষ করে দিব। এখানে আমরা লিখবো H2O। এটা লেখার পরে আমরা এটাকে কেটে দিই। এটা কেটে দিয়ে আমরা পরে দেখাচ্ছি। Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম এবং আমরা যদি এখন এখানে রিলোড করি তাহলে দেখবেন যে H2O লেখা আছে, H2O লেখা আছে। কিন্তু যদি আমরা এটাকে পি ট্যাগের ভিতর না রেখে সাব ট্যাগের ভিতরে রাখি তাহলে কি হয় দেখেন। এটাকে আমরা জাস্ট SUB দিয়ে সাব ট্যাগের ভিতরে রাখলাম এবং Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম এবং এইখানে এসে রিলোড করলে দেখবেন যে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন? আমাদের মেবি কোথাও ভুল হয়েছে। আচ্ছা, সাব ট্যাগটা H2O, ওকে সাব, ও সরি একটু ভুল হয়েছে, আমার নিজের ভুল হয়েছে, আমি মেনে নিচ্ছি। বিকজ এখানে এইভাবে লিখতে হবে না। সাপোজ মনে করেন যে আমরা জাস্ট একটু ব্যাকে যাই, এখানে মনে করেন যে আমাদের ভুলটা কোথায় আমি আপনাদের দেখে দিই। ভুল করতে করতে কিন্তু শিখতে হবে, আমি নিজেও ভুল করেছি, আমি এইভাবেই শিখেছি। সাপোজ এইখানে আমরা পি ট্যাগ দিলাম এবং এইখানে পি ট্যাগ দিচ্ছি, পি ট্যাগ দিয়ে দিলাম। এর মাঝখানে আমরা লিখবো হচ্ছে H2O। এটা লেখার পরে এখন আমরা এই যে টুটাকে চাচ্ছি যে একটু নিচে নামবে, তার জন্য আমরা এখানে অবশ্যই সাব ট্যাগটা শুরু করব এবং এই টু শেষ করে আমরা এখানে অবশ্যই সাব ট্যাগটাকে শেষ করে দিব। দেখেন এইবার যেটা হবে, টুটা একটু নিচে নেমে আসবে, তারপর ও থাকবে, অর্থাৎ এটা একটা আপনার বৈজ্ঞানিক ভাষায় এটা একটা আপনার কি বলে মাথায় আসছে না। Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে রিলোড করলে এটা একটু নিচে নেমে আসবে। মূলত এই হচ্ছে সাব ট্যাগের বিষয়। আপনি সাব ট্যাগ দিয়ে এই কাজটা করতে পারবেন। আর সাব ট্যাগটা কি কাজ করে, SUP যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখেন কি হয়, SUP এবং এখানে SUP। এবার যদি Ctrl+S দিয়ে সেভ দিই তাহলে দেখবেন যে এই টুটা H এর উপর চলে যাবে, H এর উপর চলে গিয়েছে। মূলত এইভাবে আমরা x², y² তারপরে H2O এগুলো ব্যবহার করে থাকি এই সাব এবং সাব ট্যাগের মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের কি আছে, আমরা একটু দেখি। এখানে আর তেমন কিছু নেই, আমরা এখানে আর কিছু দেখবো না। এখানে তারপরে কোটেশন আছে। এই কোটেশনটা মূলত কি কাজ করে, কোটেশনে তেমন কিছু নেই, শুধু কিউ ট্যাগটা আছে কোটেশনে। কিউ ট্যাগ দিয়ে আপনি কি করতে পারবেন, কিউ ট্যাগটা হচ্ছে আপনি কিউ ট্যাগ দিয়ে কোটেশন ব্যবহার করতে পারবেন। কোটেশন বলতে আমি এটা বোঝাচ্ছি, যেমন যে এইরকম এর মাঝখানে আপনি আপনার লেখাটা শো করাতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখানে পি ট্যাগ নিয়ে নিই, এর মাঝখানে পি দিব এবং অবশ্যই এটাকে আমরা শেষ করে দিব এবং এর মাঝখানে আমরা দিব হচ্ছে ফ্রিল্যান্সার শামিম, ফ্রিল্যান্সার দেন এখানে শামিম দিয়ে দিলাম। এখন এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ দিয়ে আমরা এখানে রিলোড করি তাহলে কি আসবে, ফ্রিল্যান্সার শামিম। এখন কথা হচ্ছে আমরা যদি এই পি ট্যাগটা না ব্যবহার করি, যদি কিউ ট্যাগ ব্যবহার করতাম তাহলে কি হতো, দেখেন এখানে কিউ দিয়ে দিলাম, Ctrl+S দেন এখানে রিলোড করলে দেখবেন যে এই ফ্রিল্যান্সার শামিমের দুই পাশে দুইটা কোটেশন চলে আসবে। দেখেন দুই পাশে দুইটা কোটেশন চলে এসেছে। মূলত এই হচ্ছে বিষয় কিউ ট্যাগের এবং এখানে কোটেশনের কথা এরা এইভাবেই উল্লেখ করেছে। কোটেশন
অর্থাৎ কোটেশন। এখানে কমেন্ট অপশন আছে। কমেন্ট অপশন হচ্ছে সাপোজ মনে করেন যে আপনি কোথাও কোডিং করছেন, করতে করতে কিছু লেখা আপনি কমেন্ট করে রাখবেন যেটা আপনার ব্রাউজারে শো করবে না। এখন মনে করেন যে এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম এবং এখানে পেস্ট করলাম, কয়েকটা নিয়ে নিলাম এবং Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপরে কথা হচ্ছে আমরা এখানে রিলোড করে দেখবেন যে এরপরে সব কটা চলে এসেছে, এরপরে সব কটা চলে আসবে। এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি যে এইখানে এই লেখাটা কমেন্ট আকারে রাখবো, এটা আর শো করবে না। তার জন্য আমরা যেটা করতে পারি, এইখান থেকে অবশ্যই শুরু করতে হবে। শুরু করার জন্য এখানে এক্সক্লেমেটরি চিহ্ন হবে, দুইটা হাইফেন হবে এবং এইখানে অবশ্যই শেষ হবে, দুইটা হাইফেন দিয়ে এটাকে শেষ করে দিতে হবে। তার মানে এটা আমাদের কমেন্ট হয়ে গেল। এটা ব্রাউজারেও শো করবে না, শুধু যদি কেউ এই কোডিংটা ওপেন করে, অর্থাৎ এই ফাইলটাকে ওপেন করে কোনো কোডিং সফটওয়্যার দিয়ে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে এটা দেখতে পারবে। তাছাড়া এটা ব্রাউজারে শো করবে না। দেখবেন যে এটা চলে যাবে, রিলোড দিই, দেখেন এটা একটা চলে গিয়েছে, জাস্ট দুইটা আছে। এই হচ্ছে মূলত কমেন্টের বিষয় এবং কমেন্ট নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো যখন CSS শিখবো। তো এরপরে আর কি আছে, আর কালার্স আছে। কালার্স বিষয়টা আমরা অলরেডি দেখেছি, যেমন টমেটো কালার, অরেঞ্জ কালার, যেগুলো আমি একটু আগেই দেখালাম। ইনলাইন CSS ব্যবহার করে আপনি কালারটা আপনার লেখার উপরে ইফেক্ট আনতে পারবেন, অর্থাৎ আপনার কোডিংয়ের উপরে ইফেক্ট আনতে পারবেন এই কালার ব্যবহার করে। তো কালার অতটাই ইম্পর্টেন্ট না, যখন আমরা CSS শিখবো তখন এই কালার সম্পর্কে ডিসকাস করব। এবং HTML CSS যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে HTML এর ভিতরে আমরা স্টাইল দিয়ে তার CSS প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারি, এই হচ্ছে মূলত বিষয়। এখানে লিঙ্ক আছে। লিঙ্কটা অতটা ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে না, যখন আমরা CSS শিখবো তখন লিঙ্ক ব্যবহার করা আমরা আপনাদের দেখিয়ে দিব। লিঙ্ক হচ্ছে যেমন আমরা দেখিয়েছিলাম, এই স্রেপ ব্যবহার করে তার ভিতরে আমরা লিঙ্ক দিতে পারি, অর্থাৎ URL ব্যবহার করতে পারি। তারপরে IMG ট্যাগের ভিতরে URL ব্যবহার করা যায়। যদি আপনি কোনো গুগল ব্রাউজ থেকে আপনি গুগল থেকে কোনো ছবি আপনি শো করাতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে সেই গুগলের URLটা আপনি দিতে পারেন সেইখানে। মূলত এই হচ্ছে বিষয়। তারপরে এখানে ইমেজ আছে। ইমেজটা আমরা অলরেডি জানি ইমেজ কীভাবে দিতে হয়। IMG ট্যাগ ব্যবহার করতে হয়, IMG ট্যাগের ভিতরে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এগুলো অলরেডি আমরা দেখেছি। তারপরে এখানে ইমেজ ম্যাপ আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ব্যাকগ্রাউন্ড ইমেজটা মাঝে মাঝে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাগবে আপনার ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে। যেমন ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ দিয়ে রাখবেন, তার উপরে লেখাগুলো শো করবে। এটা করার জন্য আপনি স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন, যেটা আপনি যখন CSS শিখবেন তখন বুঝতে পারবেন। এরপরে আছে টেবিল, লিস্ট, ব্লকস। এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো। অর্থাৎ টেবিলটা ইম্পর্টেন্ট আছে। তারপর লিস্ট আমরা অলরেডি জানি লিস্ট কীভাবে করতে হয়, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। তো এগুলো আমরা অলরেডি জানি। আমরা আগামী টিউটোরিয়ালে টেবিল, ব্লকস, ক্লাস, ID এগুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা এই মুহূর্তে যে ক্লাসগুলো করলাম, অবশ্যই ক্লাসগুলোতে সম্পূর্ণ বিষয়বস্তু বোঝানো আছে। আপনারা সব কয়টা টিউটোরিয়াল একের পর এক দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।